আসসালামু আলাইকুম। তো আপনাদের মাঝে আজকে লাইভ স্ট্রিম চালু করলাম। এটা প্রথমবার লাইভে আসলাম আমি। তো এর আগে তো আমার ইউটিউব চ্যানেল ছিল, আসলে ইউটিউবিং বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, ভিডিওটা আপনাদের সামনে এই কারণেই নিয়ে আসা। তো অনেকে আসলে হোয়াটসঅ্যাপে আমাকে এত পরিমাণে মেসেজ করেন। তো দেখেন, আপনাদের সামনে এটা কি বলেন দেখি, যারা আইপিএসের কাজ করেন। আমার তো মনে হয় না এমন কেউ বাকি আছে যে সার্কিটটা চেনে না। তো যারা আইপিএস নিয়ে কাজ করে, আমার মনে হয় না যে এই সার্কিট চেনে এরকম কোনো ব্যক্তি আছে। তো দেখেন, এটা কিন্তু একটা নাতাশার সার্কিট বোর্ড, নাতাশা এফসি বোর্ড, 12 ভোল্টের এটা। তো এটার কিন্তু দুইটা ভার্সন আছে। এটা হলো আপনার গোল্ড বলে এটাকে, নাতাশা গোল্ড। আর এই যে আপনার সচরাচর যে বোর্ডটা ইউজ করি এটা হলো এইটা, নাতাশা এফসি। এটা দেখেন, এটা কিন্তু আপনার এমওসি দিয়ে হলো আপনার চার্জিংটা কন্ট্রোল করা হয়। আর এই বোর্ডটা কিন্তু আপনার হলো এই যে সিটি দিয়ে হলো এটা কন্ট্রোল করা হয়, যার কারণে এই সার্কিট বোর্ডটা কিন্তু কখনো চার্জিংয়ের খুব একটা ফল্ট দেখা যায় না। তো যাই হোক, এই বোর্ডটার আসলে পারফরমেন্স আপনার যে নর্মাল যে বোর্ডটা আছে, এফসি যে নর্মাল যে বোর্ডটা আছে, এটার থেকে কিন্তু এটা কিন্তু শতগুণে ভালো। তো আমি একটু আপনাদের কাছে জানতে চাই, সাউন্ড কি ক্লিয়ার আসতেছে? যদি আসে আপনার একটু ইয়েস বলবেন। সাউন্ড কি ক্লিয়ার শোনা যায়? আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? যদি কথা স্পষ্ট শোনা যায়, আপনার একটু ইয়েস বলেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমার? আচ্ছা, যাই হোক। তো দেখেন, আমি যে যে আইপিএসটা আপনাদের সামনে নিয়ে আসছি, আমরা তো আসলে আইপিএস তৈরি করি। এখন বর্তমানে এমন একটা সময় হয়ে গেছে যে আসলে এই যে ভেরিয়েবল বলে এগুলারে, মাল্টিভিয়ার। তো এগুলা মানে টেস্টার দিয়ে জাস্ট একটু মুড়া মারতে পারলেই মিস্ত্রি হয়ে যায়। যে আসলে মানে আমার কাজ জানা দরকার নাই, জাস্ট আমি এটা একটু ঘোরাঘুরি করতে জানি। আর এই যে আপনার মেশিনের যে পিছনে যে কম্বাইন্ড সকেট আছে, এর পিছনে টেস্টারটা ধরতে পারলেই মিস্ত্রি। বর্তমানে এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো আসলে এই মেশিনটা এতগুলা ফল্ট আমি আসলে বলে শেষ করতে পারবো না। আমি সচরাচর এরকম ভিডিও কখনো করি না। তো আজকে ভিডিওটা এই কারণেই আসা। দেখেন, এটা যে যিনি এই মিস্ত্রির যিনি এই আইপিএসটা তৈরি করছেন, উনি যথেষ্ট দক্ষ মানুষ, কারণ হাতের কাজ দেখলে আসলে বোঝা যায়। তো দেখেন, কুলিং ফ্যানের জন্য কিন্তু অটোমেটিক সেন্সর সিস্টেমটা করে নিয়েছে। এটা অবশ্য আমার ভিডিও দেখে, ইউটিউবে ভিডিওটা আমার ছাড়া ছিল, ওইটা দেখেই করছে। তো এটা কিন্তু 100% অটোমেটিক কাজ করবে, ঠিক আছে। সরি ভাই, ব্রাইটনেস তো ফুলই আছে। আমার মনে হয় ফ্ল্যাশ লাইটটা অন করে দিলে ঠিক হবে। তো দেখেন, আপনার যে কেবল তারটা নিচে, এটা কিন্তু 10 RM তার, অনেক হেভি তার। কিন্তু এই দেখেন, দেখেন, আপনারাও কি এরকম কাজ করেন? দেখেন তো না, এই যে লাক্সটা এই যে এভাবে লাগাইছে, আমি কিন্তু চাইলে এটা কিন্তু জোরে একটু মোড়ামুড়ি করলে কিন্তু এটা খুলে যাবে। তো আপনারা যারা এই কাজ করেন, আপনারা দয়া করে এই কাজটা করবেন না। যদি প্রয়োজন হয়, আপনার এখানে যে তাতাল রাং দিয়ে জায়গাটা সোল্ডার করে দেবেন, ঠিক আছে। হ্যাঁ, এই সার্কিট বোর্ডটা কিন্তু আপনার ফুল কাট কখনোই করবে না। এটা হলো আপনার ফ্লোট চার্জিং সিস্টেম, ডিপ সাইকেল সিস্টেম কিন্তু না। এটা অনেকে ভুল বলে যে ডিপ সাইকেল। এটা কিন্তু ফ্লোট চার্জিং। আপনার কখনোই ফুল চার্জ হয়ে গেলে এটা কাট ছেড়ে দেবে না। এটা যদি আপনি ফুল কাট হলো, দেখা গেলো আমরা কত করি, 14.3 বা 4 বা 5, যে যেরকম কাট করে, এটা যদি আপনি ফুল কাট করতে চান, সেক্ষেত্রে এখানে আইসি থেকে কিন্তু আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে। এই যে আপনার এই যে এটা কিন্তু চার্জিংয়ের আইসি, এইটা আর এইটা, এই দুইটা মিলে কিন্তু চার্জিংয়ের কাজ করে। এটাও এটার হালকা ফাংশন আছে, কিন্তু এটা অতটা গুরুত্বপূর্ণ না। কিন্তু চার্জিংয়ের জন্য এইটা আর এইটা, এই দুই আইসি মিলে কাজ করতে হয়। এখানে কোন একটা পিন আছে, এটা যদি আপনারা রিকোয়েস্ট করেন তাহলে হয়তো বা আমি এই সার্কিট নিয়ে আপনাদের সামনে বিস্তারিতভাবে আসবো। এখান থেকে কিন্তু ফুললি অটো কাট করা যায়। দেখা গেলো 14.5-এ আমি ফুল কাট সেট করলাম, তখন কিন্তু এই আইসির মাধ্যমে কোন একটা পিন দিয়ে কিন্তু আপনার ফুল চার্জিংটা একেবারে কাট করে দেওয়া যায়। সেক্ষেত্রে কী হবে, ফুল চার্জ হয়ে গেলে ব্যাটারি কিন্তু আর চার্জ নেবে না। কিন্তু নর্মালি যদি আমি এই সার্কিটটা ব্যবহার করি, এটা কিন্তু কখনোই চার্জিং ছেড়ে দেয় না। একদম লাস্ট পর্যায়ে দেখা গেলো আপনার 1 অ্যাম্পিয়ার বা 1.5 অ্যাম্পিয়ার কিন্তু অল টাইম ব্যাটারিটা চার্জ করতে থাকবে। তো আমি যেটা বলতেছিলাম, এই দেখেন, এটার এই যে লাক্সটা ব্যবহার করছে, এই দেখেন প্লাস দিয়ে চাপ দিয়ে এই যে এটা এভাবে লাগানো। তো
তো এটা কিন্তু আপনার লুজ থেকে যায়, ঠিক আছে, কারণ আপনি এত বড় একটা মেশিন বানাইছেন, আমি যতদূর বুঝতেছি এটা 800 ওয়াটের মেশিন। তো 800 ওয়াটের মেশিন আপনি যদি এই যে গুঁড়াটাই যদি লুজ রাখেন, আপনি 800 ওয়াট কীভাবে ব্যবহার করতে পারবেন, এটা আমার একটু বুঝান। কারণ হলো এখানে যদি আপনি লুজ রাখেন, যখন আপনি 600 ওয়াট, আমি বেশি ওয়াটে গেলাম না, 600 ওয়াটই বললাম, 600 ওয়াট কিন্তু অনেক হিউজ একটা লোড। সো যখন এই জায়গাটা লুজ থাকতেছে তখন কিন্তু আপনার মেশিনটা কিন্তু ফুল অ্যাম্পিয়ার যেটা সেটা পাবে না। এই জায়গাটা আপনার লুজ কানেকশন হওয়ার কারণে এই জায়গাটা প্রচুর পরিমাণে গরম হবে। এক সময় দেখা যাবে এই জায়গাটা, এই যে এখানে যে তারটা যে লাগানো, এই তারটা কিন্তু নড়বড় হয়ে যাবে। অথবা এখানে আপনারা এমন দেখতে পারেন যে ব্যাটারির গোড়ায় কিন্তু দেখবেন যে বালি বালি মতো হয়ে যায়, আপনার স্যাঁতস্যাঁতে হয়ে যায়, এরকম হয়ে কিন্তু ব্যাটারির আয়ুটা নষ্ট হয়ে যাবে। হয় আপনার মেশিনটা নষ্ট হবে, নয় ব্যাটারিটা নষ্ট হবে। তো দয়া করে আপনারা এই কাজ করবেন না। এখানে আপনারা প্রয়োজনে সীসা লাক্স ব্যবহার করতে পারেন। সীসা লাক্স কিন্তু আপনার অনেক ভালো, যদি এইভাবে প্লাস দিয়ে না লাগে সীসা লাক্স ব্যবহার করবেন, তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে না। আর আমরা যেটা করি, আমরা তো পাঞ্চ মেশিন ব্যবহার করি। এই যে এই ধরনের পাঞ্চ মেশিন যদি আপনারা প্রফেশনাল আইপিএসের কাজ করেন, তাহলে এটা কিন্তু আপনাদের জন্য বাধ্যতামূলক। এই পাঞ্চ মেশিন দিয়ে যদি আপনারা এটা পাঞ্চ করে দেন, তাহলে কিন্তু এই যে ঘোড়াটা আর লুজ থাকবে না। আচ্ছা, তো যে ভিডিওর কারণটা এখনও বলি নাই, এর এই আইপিএসটা কিন্তু নষ্ট হয়ে আসছে। এখানে দেখেন আপনারা, এখানে যে রেজিস্টারগুলো আছে, এই রেজিস্টারগুলো কিন্তু সবটি পুড়ে গেছে। তো এই সাইডটা পুড়ে গেছে, কিন্তু এই সাইডটা কিন্তু এখনও ভালো আছে, ঠিক আছে। এই সাইডটা মানে এই সাইডটা এখনও ওকে আছে, কিন্তু এই সাইডটা মাইর খেয়ে গেছে। এখন বিষয়টা হলো যে ভিডিওটা কেন আসছি, আমার সম্মানিত ছোট ভাই আরেকটা ভাই আছে, আসলে এক দুজন তো আসলে এভাবে উদাহরণ দেওয়া যায় না, অনেকগুলো ভাই ভাগারই আছে যারা আসলে জানতে চায় যে ভাই এটা প্রবলেম হলে কিভাবে সার্ভিসিং করব। তো আজকে মূলত সার্ভিসিং করাটাই শেখাবো, যে আসলে এটা এই ধরনের মেশিন, বিশেষ করে নাতাশার বোর্ডটাই আজকে আমি শেখাবো যে এটা ফল্ট হলে কোন জায়গা থেকে কী কারণে ফল্ট হতে পারে এবং কিভাবে আপনারা এটা সমাধান করবেন। তো দেখেন, যদি সর্বপ্রথম আমি মসফেট ফাটার কথা বলি, মসফেটটা ফাটে কিন্তু অনেকগুলা কারণে। যদি আপনার হলো এটা ধরেন যে কোনো কারণবশত ফেটে গেল, এখন এটা সার্ভিসিং করবেন কিভাবে। তো এটি সার্ভিস করার জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, আগে এখানে যে তার দুইটা আছে, ঠিক আছে, যে ট্রান্সফর্মার থেকে যে দুইটা লুপ আসছে, এই দুইটা লুপ আগে খুলে ফেল দেবেন। খোলার পরে ব্যাটারিতে লাইন দেবেন। তো আমি চাইলে আসলে মানে বিস্তারিত ভিডিও করতে পারতাম, কিন্তু ফার্স্ট টাইম আমি লাইভ স্ট্রিম আসছি, তো তাই আসলে মানে সাহস নিতে পারতেছি না এই ফুল কীভাবে সার্ভিসিং করাবো। তারপর আমি ধারণা দিয়ে রাখতেছি কীভাবে আপনারা করবেন। প্রথমে এই হিটসিংয়ের এই দুইটা তার খুলে ফেল দেবেন। দেওয়ার পরে ব্যাটারির যে দুইটা তার আছে, দুইটা তার আপনারা ব্যাটারি প্লাস মাইনাসে লাগাবেন। লাগায়ে আপনারা মিটার নেবেন, এই যে এই ধরনের মিটার বা ভোল্ট মিটার, যেই মিটারই থাকুক, আপনারা একটা প্রুফ কী করবেন, এখানে রাখবেন, হিটসিঙ্কে রাখবেন, এবং আরেকটা প্রুফ আপনারা যে কোনো রেজিস্টরে রাখবেন। এখানে তো আমি দেখতেই পাচ্ছি আসলে রেজিস্টার সবটি পুড়ে গেছে, এখানে আসলে দেখার কিছু নাই। আপনাদের ক্ষেত্রে হয়তো বা রেজিস্টারগুলো পুরা নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে যদি রেজিস্টারগুলো দেখেন যে ভালো আছে এবং মসফেটগুলো নষ্ট হয়ে গেছে, আপনারা আগে হলো এই মসফেটগুলো খুলে নেবেন। কারণ হলো মসফেট যদি একটাও যদি নষ্ট থাকে, এর দেখা গেলো 6টা মসফেট লাগানো, একটাও যদি নষ্ট থাকে বাকিগুলো কিন্তু কাজ করবে না। তো সেক্ষেত্রে আপনারা প্রথমে মিটারটি নেবে, আমি একটু আপনাদের দেখিয়ে দিই। এই যে আমি মিটারটিকে এখানে রাখলাম, এটা সাউন্ড মোডে আমি সেট করব। এই যে সাউন্ড মোডে সেট করলাম। তো এবার দেখেন, আমি এই প্রুফটা আগে হিটসিঙ্কের গায়ে লাগাই নিলাম। লাগিয়ে আগে চেক দেবেন যে মেশিনের সাউন্ড আসছে কিনা, এই মিটারের সাউন্ড আসছে কিনা। এই যে সাউন্ড আসতেছে, ঠিক আছে। তো এবার কি করবেন, মসফেটের যে 1 নাম্বার পিন, যেটা মানে বাম সাইডের যে পিনটা, একদম বাম সাইডে, এই পিনে ধরবেন, দেখবেন কোনো সাউন্ড করতেছে কিনা। এই যে এটা কিন্তু সাউন্ড করতেছে, তার মানে বোঝাই যাচ্ছে যে মসফেট কিন্তু গেছে। আর এটা তো একেবারেই সহজ, কারণ যে রেজিস্টার যেগুলো আছে, এখানে কিন্তু 22 ওহমের রেজিস্টার সব ব্যবহার করা হয়। তো এই 22 ওহমের রেজিস্টারগুলোর সাথে এক একটার সাথে কিন্তু একটা করে মসফেট, মানে একটা মসফেট একটা রেজিস্টার, এরকম 6টা হলো আপনার 22 ওহমের রেজিস্টার আছে। তো এই 22 ওহমের রেজিস্টারগুলো খুলে ফেলবেন, প্লাস এই মসফেটগুলো খুলে ফেলবেন। তো আমি এই বোর্ডটা দিয়ে দেখাই। আপনারা যখন মসফেটগুলো খুলবেন, তখন আপনারা এখানে ভালোভাবে লক্ষ্য রাখবেন যে এখানে আপনার যে প্রিন্টটা থাকে, এই যে মসফেটের সাথে যে সার্কিট বোর্ডে যে একদম প্রিন্ট একদম সরাসরি থাকে, এই প্রিন্ট অনেক সময় কী হয়, মসফেট যদি ফেটে যায় এই প্রিন্টটা কিন্তু কেটে যায়। তো আমরা অনেক সময় কী হয়, শুধু মসফেট লাগিয়ে দিই আর এখানে সোল্ডার করে দিই, কিন্তু এই জিনিসটা খেয়াল করি না, এখানে কিন্তু অনেক সময় প্রিন্ট কেটে যায়।
তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যে প্রিন্ট যদি কেটে যায় তাহলে অবশ্যই ঝালাই করে দিবেন। তো প্রথমে মসফেটগুলো খুলে নেবেন, খুলে নেওয়ার পরে আপনার যে মসফেটের সাথে যে রেজিস্টরগুলো থাকবে, এই যেমন এই যেগুলো কিন্তু সব 22 ওহম রেজিস্টর, এই রেজিস্টরগুলোও আপনারা খুলে ফেল দেবেন, ঠিক আছে। তো রেজিস্টরগুলো খোলা হয়ে গেলে আরেকটা বিষয় বলি, মসফেট যখন আপনারা খুলবেন, খোলার পরে আবার সবগুলা মসফেট কিন্তু লাগাবেন না। দেখা গেলো আপনার এই সাইডের মসফেট মায়ের খেয়ে গেছে, এই সাইডের মসফেটও মায়ের খেয়ে গেছে, তখন কি করবেন, দুইটা মসফেট নেবেন, এই সাইডে একটা মসফেট লাগাবেন আর এই সাইডে একটা মসফেট লাগাবেন। দুইটা মসফেট লাগিয়ে তারপর আপনারা কি করবেন, মিটারটিকে যে যেমনটা বললাম ভোল্টেজ মোডে রাখবেন। ভোল্টেজ মোডে রাখার পরে এই যে একটা প্রুফ, নেগেটিভ প্রুফটা আপনারা হিটসিঙ্কে লাগাবেন আর পজিটিভ প্রুফটা মসফেটের যে 1 নাম্বার পিন যেটা আছে, মানে বাম সাইডের যে পিনটা গেট পিন, এই পিনে এইভাবে ধরবেন। ধরার পরে দেখবেন যে এখানে 4 ভোল্ট বা 3 ভোল্ট বা যাই হোক 5 ভোল্টের নিচে যে কোনো একটা ভোল্ট শো করবে। যদি এখানে যদি 5 ভোল্টের নিচে যে কোনো একটা ভোল্ট যদি শো করে, তাহলে বুঝবেন যে আপনার যে এই সাইডের গেট ভোল্টেজটা ঠিক আছে। এবার সেমভাবে এই সাইডে হলে আপনারা এই যে এটা ধরবেন, মিটারটা রাখবেন, রাখার পরে সেমভাবে ওই পাশের যে 1 নাম্বার যে মসফেটের পিন আছে ওইটাই ধরবেন। ধরার পর দেখবেন যে ওই সাইডে আপনার 5 ভোল্টের নিচে যে কোনো একটা ভোল্ট আসতেছে কিনা। যদি এইরকম যদি 5 ভোল্টের নিচে যদি ভোল্টেজটা পেয়ে যান, তাহলে বুঝবেন যে দুই সাইডের গেট ভোল্টেজই কিন্তু ঠিক আছে। তো অনেক সময় এমন হতে পারে যদি আপনার মসফেট এক সাইড ফেটে যায়, তখন কি হয় যে আপনি এই সাইডে দেখা গেলো যে আপনার 4 ভোল্ট আসতেছে কিন্তু এই সাইডে ভোল্টেজ আসতেছে না। তখন কি করবেন, এখানে দেখবেন আপনার BC547 এই পাশে একটা আছে, এই সাইডে কিন্তু আরেকটা আছে, এই দেখেন এই সাইডে কিন্তু আরেকটা আছে। আমি এই বোর্ডটা দিয়ে দেখাই, এই দেখেন এখানে একটা BC547 আর এখানে একটা BC547, ঠিক আছে। আর এইখানে দুইটা 557, এটাও 557, এটাও 557, এখানে দুইটা 557 আছে। তো যদি দেখেন যে কোনো কারণবশত গেট ভোল্টেজ এখানে আসতেছে, এই পাশে আসতেছে না, এই পাশে আসতেছে, এই পাশে আসতেছে না, তখন আপনারা এই যে BC547 এই দুইটা প্লাস এখানে যে দুইটা BC557 আছে, এই দুইটা টোটাল এই সাইডে ট্রানজিস্টর খুলে ফেলবেন। খুলে ফেলার পরে আপনারা আশা করি যদি আবার নতুন ট্রানজিস্টর লাগান, গেট ভোল্টেজ কিন্তু চলে আসবে। তো এরপরেও যদি গেট ভোল্টেজ না আসে, তখন আপনারা কি করবেন, এই যে 3524 যে আইসিটা আছে এটা খুলে একটা নতুন আইসি লাগাই দেবেন, আপনার মাল কিন্তু আবার আগের মতো চলা শুরু হয়ে যাবে। এটা হলো কি আপনার মসফেট সাইড, যে আপনার এসি ভোল্টেজ তৈরি করার যে সাইডটা, এটা কিন্তু প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। এবার এই সাইডে যদি আমি আলোচনা করি, এই সাইডে এখানে তো আসলে মেলাগুলো আইসি, তো কোন আইসির কী কাজ, এটা তো আপনার জাস্ট হলো কারেন্ট তৈরি করার কাজটা করে। আর এখানে যে আইসিটা আছে, এই আইসি আর এই আইসি, এই দুইটা আইসি কিন্তু আপনার চার্জিংয়ের কাজ করে, প্লাস এই আইসিটা ওভারলোডের কাজ করে, ঠিক আছে। যদি কোনো কারণবশত আপনারা দেখেন যে আপনার মেশিন 600 ওয়াটের মেশিন বানিয়েছেন, কিন্তু আপনি 400 ওয়াটে বা 500 ওয়াটে আপনি ওভারলোড করতে চাচ্ছেন, কিন্তু ওভারলোড হচ্ছে না, তো তখন কি করবেন, এই আইসিটা খুলে অন্য এই যে দুই পাশের যে আইসি আছে যে কোনো একটা আইসি খুলে এখানে লাগাই দেখবেন যে ওভারলোড কাজ করতেছে কিনা। যদি ওভারলোড কাজ না করে, তখন এই যে পাশের যে ভেরিয়েবল যেটা আছে, এটা কত 502 যে ভেরিয়েবলটা আছে, এটা চেঞ্জ করে দেবেন, দিলে ঠিক হয়ে যাবে। ওভারলোডের কাজের জন্য এই ভিআরটা আর এই আইসিটা এটা কাজ করবে। আর দেখবেন চার্জিংয়ের কাজটা হলো এই আইসিটা করবে, ঠিক আছে। তো চার্জিং আর হলো অ্যাম্পিয়ার, এই দুটার কাজ এই আইসিটা করবে। আচ্ছা, অনেক সময় এমন হয় যে দেখা যায় যে আপনি মেশিনটা সবই ঠিক আছে, কারেন্ট মোডে ঠিক আছে, কিন্তু আপনি যখন 3 পিন প্লাগ মানে আইপিএসের যে 3 পিন প্লাগটা আছে, এটা যখন আপনি কারেন্টের সাপ্লাই ঢোকান, তখন আপনার দেখা গেল 5-10 সেকেন্ড পরে ভোঁ করে একটা এত জোরে শব্দ হয়ে ওঠে, ওটার সাথে সাথে যে এমওসি আইসিটা আছে এটা ফেটে যায়, অথবা দেখা গেল যে মেশিনটা অফ হয়ে যায়। তো এই ধরনের প্রবলেম যদি পড়েন কখনো, তখন আপনাদের বলি, এইখানে এই যে একটা 10K একটা রেজিস্টার দেখতে পাচ্ছেন, এইটা অনেক সময় নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এটা কিন্তু আপনার অ্যাম্পিয়ার কন্ট্রোলের কাজ করে। তো যদি কখনো এরকম হয় যে অ্যাম্পিয়ারটা হুট করে অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে, মানে অ্যাম্পিয়ারটা কন্ট্রোলে থাকতেছে না, তখন এই রেজিস্টারটা মানে এই যে R35 যে রেজিস্টারটা আছে, এটা চেঞ্জ করে দেবেন। বা অনেক সময় এখানে আপনার ড্রাই সোল্ড হয়ে যায়, মানে এখানে যে নর্মালি যে সোল্ডারিংটা করা হয়, অনেক সময় এটা কিন্তু আপনার দেখা যায় যে কানেকশন হয়ে আছে কিন্তু কাজ করে না, তখন এখানে একটু ঝালাই মেরে দেবেন, ঠিক হয়ে যাবে। এটা হলো মানে হাই অ্যাম্পিয়ার যদি চার্জিংয়ে প্রবলেম হয়, তখন এটা করবেন। আচ্ছা, আবার আরেকটা বিষয় হলো এই আইসিটার কাজ কি।
এটার কিন্তু অনেকগুলা কাজ। তো মেন যে কাজ সেটা হলো জাস্ট হলো আপনার এসিটা, মানে নর্মাল যে আমরা আমাদের বাসাবাড়ির যে এসিটা আছে, মানে 3 পিন প্লাগটা আমরা যখন কারেন্টের লাইনে ঢুকাই, যে নর্মালি যে বাসা বাড়িতে যে কারেন্টটা সাপ্লাই আসে ওইটা প্লাস আইপিএসের যে কারেন্টটা তৈরি হয় এই দুইটা কিন্তু কন্ট্রোল করে এই আইসিটা, ঠিক আছে। এই আইসিটা প্লাস এটা কিন্তু আরও দুইটা কাজ আছে, একটা হলো ইউপিএস মোডের কাজ করে, প্লাস আরেকটা হলো আপনার যে লোয়ার কাট, ব্যাটারিটা হলো আমি কত ভোল্টের লোয়ার কাট সেট করব সেটাও কিন্তু এই আইসিটা কন্ট্রোল করে। তো যদি লোয়ার কাট প্লাস ইউপিএস মোড প্লাস হলো আপনার চেঞ্জ ওভার, এই তিনটে কাজ যদি কোনো সময় প্রবলেম হয় তখন এই আইসিটা দেখবেন। আচ্ছা, চেঞ্জ ওভারের সাথে কিন্তু আরও কয়েকটা বিষয় যুক্ত আছে, যেমন এই একটা এখানে দেখবেন 4N35 যে আইসিটা আছে এইটা দুইটা, এইখানে দেখবেন রিলে, অনেক সময় রিলে কিন্তু খারাপ হয়ে গেলে কিন্তু কাজ করে না। তো যদি রিলে এটা নষ্টর কারণে এরকম প্রবলেম হয়, প্লাস এই যেখানে যে BD139 যে ট্রানজিস্টরটা আছে এইটা, টোটাল 4টা জিনিস মিলে কিন্তু আপনার চেঞ্জ ওভারের কাজ করে। তো এরকম যদি কখনো হয় যে চেঞ্জ ওভার করতেছে না, যে বাসায় কারেন্ট আছে কিন্তু তারপরও ডিসপ্লেতে আইপিএস লেখা দেখাচ্ছে, তো তখন কিন্তু আপনারা এই কাজটা করবেন, এটা চেঞ্জ করে নেবে, যে কোনো একটা চেঞ্জ করে দেবে। মেনলি মূলত এই যে 4N35 এটা চেঞ্জ ওভারে বেশি কাজ করে, এটাকে চেঞ্জ করে নেবেন। যদি এটা চেঞ্জ করার পরেও কাজ হচ্ছে না তখন এই আইসিটা চেঞ্জ করবেন। যদি এই দুইটার একটাও কাজ না করে তখন BD139 এটা চেঞ্জ করবেন, আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। আর ফাইনালি যদি একেবারে কাজ না করে তখন এই রিলে, তখন আর কোনো অপশন থাকে না, তখন এই রিলেটা চেঞ্জ করে দিবেন, প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা, এবার আসি চার্জিংয়ের ব্যাপারটা, যে অনেক সময় চার্জিংটা কন্ট্রোলে থাকে না। তো চার্জিং কন্ট্রোলের জন্য তো মূলত এই যে MOC3021 এটা হলো মেন চার্জিংটা কন্ট্রোল করে। আর যদি দেখেন যে চার্জিং ধরতেছে না, তো চার্জিং না ধরার জন্য কিন্তু আপনার এই দুইটা কাজ করে, TYN612 যেটা, এই দুইটা কিন্তু কাজ করে। এই দুইটা কীভাবে চেক দেবেন, এই দুটো চেক দেওয়ার নিয়ম হলো যখন আপনি কারেন্টের লাইনে 3 পিন প্লাগটা ঢুকাবেন তখন দেখবেন যে দুইটাই কিন্তু আলো, মানে টেস্টারে ধরলে আলো জ্বলবে। তো যদি কোনো কারণবশত দেখেন যে একটাই আলো জ্বলতেছে আর একটাই আলো জ্বলতেছে না, তাহলে বুঝবেন যে দুইটার ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়েছে। তখন যদি পারেন দুইটাই চেঞ্জ করে নেবেন, অথবা যে কোনো একটা যেটা নষ্ট আছে সেটা খুলে আপনারা মাইপে ঠিক করে নেবেন। তো এই দুইটাই হলো আপনার, এই দুইটা MOC3021 এইটা আর হলো আপনার এই আইসি, এই তিনটা মিলে কিন্তু আপনার চার্জিংয়ের কাজ করবে। আর সেখানে ভেরিয়েবল কিন্তু অনেকগুলো ভেরিয়েবল আছে, যেমন এই পাশে একটা ভেরিয়েবল আছে, আর এখানে একটা আছে, এখানে একটা আছে। এটা কোনটার কী কাজ করে সেটা বলি। এখানে যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটা হলো আপনার ভোল্টেজটা হলো অ্যাডজাস্ট করে, যে আপনার লোড বাড়ার সাথে সাথে ভোল্টেজ বাড়বে না কমবে, এটা কিন্তু নিয়ন্ত্রণ করে। এটা আমরা অনেক সময় দেখি যে আপনার 200 ওয়াটের একটা বাতি জ্বালালাম 230 ভোল্টেজ, যখন আরও 100 ওয়াট লোড দিলাম তখন 235 ভোল্টেজ, আরও 100 ওয়াট লোড দিলাম 240 ভোল্টেজ, এরকম কাজ হয় কিন্তু এই ভেরিয়েবলটার কারণে। আবার অনেক সময় দেখা যায় যে আমি 600 ওয়াটের মেশিন বানাইছি কিন্তু মাত্র 300 ওয়াট বা 400 ওয়াট লোড দিলেই 230 ভোল্ট আমি 250 ভোল্ট সেট করছিলাম, সেটা আমার 210 ভোল্টে চলে আসে। এটাও কিন্তু এই ভেরিয়েবলের কারণেই হয়। তো যদি এরকম কোনো ফল্ট হয় তখন এই ভেরিয়েবলটা হলো আপনারা চেঞ্জ করে নেবেন। এটা হলো আপনার এই লোডের সাথে ভোল্টেজটা অ্যাডজাস্ট করে। আচ্ছা, এখানে যে ভেরিয়েবলটা এটা হলো ফ্রিকোয়েন্সি, যে আমরা ফ্রিকোয়েন্সি কত সেট করব সেটা এখানে আপনারা যদি 50 সেট করেন তাহলে কিন্তু আপনার সিলিং ফ্যানের থেকে একটা গ্যান করে একটা কিন্তু সাউন্ড পাবেন, প্লাস হলো আপনি হলো ফ্যানের স্পিডটা কিন্তু অনেকটা কমে যাবে, ঠিক আছে। যখন আপনি লোড দেখা গেল যে 400 ওয়াট পর্যন্ত ঠিক আছে, কিন্তু 400-র উপরে যখন যাবেন তখন দেখবেন যে আপনার ফ্যানের থেকে অনেক পরিমাণের শব্দ হওয়া শুরু হয়। তো এটা আপনারা চেষ্টা করবেন 51 সেট করার। যদি আপনাদের কাছে এরকম ফ্রিকোয়েন্সি মিটার না থাকে তাহলে আপনার আর কিছু করার থাকে না, তখন 50 বা 50.5 আপনারা এটা সেট করবেন। কিন্তু দয়া করে 50-এর নিচে এটা করবেন না, মানে 50-এর নিচে ফ্রিকোয়েন্সি সেট করবেন না, তাহলে কিন্তু ফ্যানের স্পিডটা অনেক কম পাবেন। আচ্ছা, এখানে যে ভেরিয়েবলটা এটা দিয়ে আপনার ভোল্টেজটা হলো আমি কতটুকু ভোল্টেজটা সেট করা হয় আর কি। তো অনেকে 260 ভোল্ট সেট করে, অনেকে 280 সেট করে, আবার দেখি যে অনেকে 220-30 সেট করে। তো এটাকে আপনারা চেষ্টা করবেন 230-এ রাখার। এটা আসলে এলাকা বুঝে আর কি ভোল্টেজটা সেট করতে হয়। তো আমাদের এখানে সচরাচর এই যে এখানে দেখায় 237 ভোল্টেজ, এখানে কিন্তু ম্যাক্সিমাম আপনার 230 ভোল্টেজ থাকে। তো যার কারণে এই ভেরিয়েবলটা আমরা হলো 230-এ সেট করি, 200 ওয়াট লোড দিয়ে 200 ওয়াট লোডে 230 ভোল্ট সেট করব। প্লাস এখানে যে আপনার ভেরিয়েবল যেটা আছে
এটা আপনাদের দেখাই দিই কীভাবে সেটিং করবেন। এই ভেরিয়েবলটা ক্লিয়ার দেখা যায়? আচ্ছা, দেখা যাচ্ছে। এই দেখেন, ভেরিয়েবলটা কিন্তু এখন অনেকটা বাম দিকে ঘোরানো আছে, ঠিক আছে। এই ভেরিয়েবলটা আপনারা মাঝামাঝি রাখবেন, ঠিক আছে, সর্বপ্রথম মাঝামাঝি রাখবেন। এরপরে যখন লোড দেবেন, 200 ওয়াট লোড দিলেন, তারপর 100 ওয়াট লোড দেবেন, এটা হালকা একটু এদিকে মোড়া দেবেন। এভাবে আর কি সেট করবেন যে আসলে ধীরে ধীরে লোড বাড়াবেন, লোডটা বাড়াবেন, প্লাস ওই ভেরিয়েবলটা দিয়ে আপনারা হালকা হালকা মানে 5 ভোল্ট বা 10 ভোল্ট কিন্তু অনেক বেশি হয়ে যায়, 5 ভোল্ট বাড়ানোর চেষ্টা করবেন। তো এইভাবে আর কি ভোল্টেজটা এইটা আর এইটা দিয়ে ভোল্টেজটা সেট করবেন, আর এটা দিয়ে ফ্রিকোয়েন্সিটা সেট করবেন। আচ্ছা, এবার এখানে আসি। এখানে দুইটা ভেরিয়েবল, এটা হলো আপনার ফুল কাটের ভেরিয়েবল, আর এটা হলো আপনার চার্জিং অ্যাম্পিয়ারের ভেরিয়েবল। তো চার্জিং অ্যাম্পিয়ার দয়া করে কেউ স্কোয়ারে বাইপেসে 10 দেবেন না, ঠিক আছে। আপনারা যদি দেখা গেলো আপনারা একটা ইজি বাইকের ব্যাটারিতে আপনারা এই সার্কিটটা আপনারা হলো সেট করছেন। তো ইজি বাইকের ব্যাটারি যখন আপনার লাগাইছেন, অনেক সময় কি হয়, কাস্টমার কিন্তু আপনার 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি কিনে নিয়ে চলে আসে। আবার অনেক সময় দেখা যায় যে আপনি বড় ব্যাটারি লাগাইছেন, অনেক সময় ব্যাটারিটা কিন্তু ছোট ব্যাটারি কিনে নিয়ে চলে আসে। তো সেক্ষেত্রে কী করবেন, এটা আপনারা 12 অ্যাম্পিয়ার মিনিমাম রাখার চেষ্টা করবেন, কারণ স্কোয়ার ওয়েভ আইপিএস কিন্তু চার্জিংটা তুলতে কিন্তু অনেক সময় লাগে। আবার সাইন ওয়েভ মেশিনে কিন্তু আপনি 9 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার দিলে কিন্তু খুব দ্রুত ব্যাটারি চার্জ তুলে ফেলে দেয়। তো সেক্ষেত্রে আপনার স্কোয়ার ওয়েভ আইপিএস কিন্তু চার্জ হতে অনেকটা সময় নেয়। তো সেই জন্য আপনারা একটা 12 অ্যাম্পিয়ার রাখার চেষ্টা করবেন। আর যদি ব্যাটারি ছোটো হয় বা পাউডার ব্যাটারি হয়, তখন আপনারা 10 অ্যাম্পিয়ার রাখতে পারেন। আচ্ছা, এখানে যে ভেরিয়েবলটা, এটা কিন্তু লোয়ার কাটের কাজ করে, প্লাস হলো আপনার ইউপিএস মোড, লোয়ার ভোল্টেজ যেটা দেখা গেলো 190 ভোল্টেজ বা 170 ভোল্টেজ নেমে আসলে যে ইউপিএস মোড বা আইপিএস মোডে যে কনভার্ট হয়ে যাবে, সেটা কিন্তু এটা দিয়ে কাজ করা হয়। তো এই মোটামুটি কানেকশন টানেকশন, আর এখানে তো সবই দেখাই দিলাম। আর দেখানোর কোনো কিছু বাকি আছে কি? আমার তো মনে হয় না, তারপরেও দেখাই দিই। এই যে এখানে আপনার কানেকশনটা যে করছে, এখানে কিন্তু আপনার এই যে উপরের দিয়ে পিনের মাধ্যমে কানেকশন করা, আপনারা চেষ্টা করবেন ব্যাক সাইডে ঝালাই করে দেওয়ার। আপনারা ব্যাক সাইডে রাং দিয়ে এখানে ঝালাই করে দেবেন। কারণ হলো আমাদের কাছে তো প্রায় সময়গুলো সার্ভিসিংয়ের জন্য আসে। এখানে দেখা যায় যে আপনার যে পিনগুলো আপনারা এখানে লাগান, এই পিন কিন্তু এখানে পুরোপুরি টাইট হয়ে লেগে থাকে না, ঠিক আছে। এটা কিন্তু আপনার কিছুটা লুজ হয়ে থাকে। তো যখন এখানে আপনার হাই ভোল্টেজ সবসময় আপ ডাউন করে, তখন বাতাসের সংমিশ্রণে এখানে কিন্তু আপনার জং ধরা মতো হয়ে যায়। তো দেখা গেলো 3-4 বছর পরে এই জায়গাটা আপনি যখন ভালোভাবে খেয়াল করবেন, দেখবেন যে কালো কুচকুচা হয়ে গেছে। তো কালো কুচকুচা হওয়ার কারণে কিন্তু এখানে স্পার্ক করা শুরু হয়ে যায়। তো দেখা যায় অনেক সময় আপনার এই বোর্ডের এই জায়গাগুলো কিন্তু পুড়ে যায়। তো এটা কিন্তু পুড়ে কিন্তু এই কারণে, যদি আপনারা এখানে তাতাল দিয়ে ঝালাই করেন, কখনো এরকম পুরার সম্ভাবনা পাবেন না। এবার আরেকটা প্রবলেম বলি, সেটা হলো অনেক সময় দেখা যায় যে আইপিএস ভালো আছে, প্লাস কারেন্টের লাইন দিলেও আইপিএস চলতেছে, মানে কারেন্টের লাইন দিলে সচরাচর যে লাইট ফ্যানগুলো সেগুলো চলতেছে। আবার আইপিএস মানে যখন কারেন্ট চলে যাচ্ছে, আইপিএস মোড অ্যাক্টিভ হচ্ছে, তখন কি হচ্ছে, লাইট ফ্যানগুলো একদম মানে স্লো, একদম মানে স্লো বলতে কি দেখা গেলো মানে একদম জ্ঞান জ্ঞান করে চলতেছে, মানে কোনো স্পিড নাই। তো এই প্রবলেমটা হয় কিন্তু এই রিলের কারণে কিন্তু এরকম প্রবলেমটা হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় রিলের পিনগুলো যদি দুর্বল হয়ে যায়, এখানে আপনি যখন টেস্টার ধরবেন, তখন দেখবেন যে অনেকটা ভালো আলো দেখা যায়, ঠিক আছে। আলো কিন্তু অনেক স্পষ্ট দেখা যায়, কিন্তু হলো যখন আপনি আউটপুট লোড সংযোগ করতেছেন, আউটপুট লোডটা যখন আপনি সংযোগ করবেন, তখন দেখবেন যে আলোটা অনেকটা কমে যায়। তো এই প্রবলেমটা হয় রিলের কারণে। যদি রিলেতে যদি কখনো এরকম প্রবলেম হয় যে আউটপুট ভোল্টেজ কম পাচ্ছেন, তখন এই রিলেটা চেঞ্জ করে দেবেন। এই রিলে চেঞ্জ করে দিলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। এছাড়া এই রিলেটা কখনো নষ্ট হয় না। আর আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করি, অনেক সময় আমরা শুনতে পাই যে আপনার এই নাতাশা বোর্ডে আর কোনো আইপিএসে এই সব প্রবলেমটা হোক বা না হোক, এই নাতাশার আইপিএসে কিন্তু এই প্রবলেমটা হয়। সেটা হলো ট্রান্সফর্মার থেকে কিন্তু সবসময় একটা ঝিনঝিন করে কিন্তু একটা শব্দ হইতে থাকে। তো এই শব্দটা হয় কী কারণে, দেখেন এখানে যে কি পিএফটা ব্যবহার করছে, প্লাস এখানে কি পিএফটা ব্যবহার করছে। এটাতে 4 কালারের পিএফ বলে, আর এটা হলো নর্মাল পিএফ। তো হলো এটা কিন্তু নর্মালি নাতাশা এফসি বোর্ড নর্মালটা, আর এটি কিন্তু হলো আপনার গোল্ড, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ট্রান্সফর্মার থেকে ভোবো শব্দ করে, এই শব্দটা করে কিন্তু আপনার এই যে পিএফের কারণে, ঠিক আছে। যদি এরকম কখনো দেখেন যে ট্রান্সফর্মার থেকে ভোবো শব্দ করতেছে, তখন আপনারা এই যে পিএফ এই পাশে একটা আর এই যে এই পাশে একটা, এই দুইটা পিএফ খুলে ফেলবেন। খুলে ফেলা এরকম যে আপনার 4 কালারের পিএফ আছে বা এর থেকেও ভালো মানের আপনার বক্স পিএফ আছে,
বা 104-এর যে আপনার বড় যে 600 ভোল্টের বা 450 ভোল্টের যে একটা পিএফ পাওয়া যায়, এগুলো আপনারা লাগাইতে পারেন। সেক্ষেত্রে দেখবেন যে অনেক পরিমাণে নয়েজ কিন্তু ট্রান্সফরমারে কমে যাবে। আর আরেকটা বিষয় হলো আউটপুটে যে আপনার এই যে ক্যাপাসিটরটা লাগাইছে, এই দেখেন এটা কিন্তু আপনার টেবিল ফ্যানের ক্যাপাসিটর, ঠিক আছে। তো আমরা এটা কিন্তু একটা সিক্রেট, তারপর আমি আপনার মাঝে শেয়ার করে দিই। এই ক্যাপাসিটরগুলো ইউজ করলে কিন্তু আপনার ব্যাটারি বিনা লোডে যে ব্যাটারি লস, এটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে যায়, ঠিক আছে। তো আপনারা এই লসটা কমানোর জন্য এখানে আপনারা 105 যে মাইক্রোফ্যারাডের যে পিএফগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। তার সাথে একটা সিরিজের রেজিস্টার ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার পাওয়ার লসটা অনেকটা কমে যাবে। এটার লসটা হয় কীরকম, দেখা গেলো যে আপনি কোনো কিছু ব্যবহার করতেছেন না, আইপিএসটা অন করছেন, দেখা গেলো 3 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার বা 2.5 অ্যাম্পিয়ার এরকম লস করতেছে। কিন্তু যদি এখানে আপনারা পিএফ ব্যবহার করেন আর সাথে একটা রেজিস্টার লাগিয়ে দেন, দেখা গেলো রেজিস্টারটা আমি বলতেছি না, এটা এখন সব একসাথে বলা যায় না। তো যদি আপনারা রেজিস্টারও না ব্যবহার করেন, জাস্ট এখানে একটা পিএফ 1.5 মাইক্রোফ্যারাড একটা পিএফ লাগিয়ে দেন, তাহলে কিন্তু দেখবেন যে লস যেখানে 2.5 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার এরকম লস করতেছিল, ওই লসটা কিন্তু আপনার 1.5 বা 1.3, এটা আসলে ট্রান্সফর্মার উপর নির্ভর করবে যেখানে আপনি যে তারটা ইউজ করছেন, এটা বিআরবি ইউজ করতেছেন না বাংলা যে ঢাকার কুমার তার আছে সেগুলো ব্যবহার করতেছেন। তো ওই লসের উপরে কিন্তু অনেকটা নির্ভর করে। তবে তারপরও এই ক্যাপাসিটরের কারণেও কিন্তু আপনার লসটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তো আপনারা এই ক্যাপাসিটর এটা ব্যবহার করা বন্ধ করবেন। যদিও এই ক্যাপাসিটর নাতাশা বোর্ডে ইউজ না করলেও সমস্যা হয় না, যদি আপনার এখানে যে সেটিংগুলো আছে সেটিংগুলো যদি একদম অ্যাকুরেটভাবে করতে পারেন, ক্যাপাসিটর না ইউজ করলেও সমস্যা হয় না। কিন্তু তারপরেও আপনার যেহেতু স্কোয়ার ওয়েভ আইপিএস ফ্যান থেকে একটা শব্দ হয়, তারপরে আপনার আউটপুটে যেহেতু একদম ফুল পিওর স্কোয়ার ওয়েভ হয়, অনেক সময় আপনার এলইডি টিভি বা কম্পিউটার অনু রাউটার যারা ব্যবহার করে সেগুলো অনেকটা রিস্ক থেকে যায়। তো সেক্ষেত্রে আপনার এই ক্যাপাসিটরটা ইউজ করা হয়। তবে এটা ব্যবহার না করে আমি যেটা বললাম 155K, বা আমি আপনাদেরকে দেখাই দিই, এই যে এই ধরনের কিন্তু আপনার 155K কিন্তু আপনার পিএফ পাওয়া যায়। ফ্ল্যাশের কারণে আসলে দেখানো যাচ্ছে না। তো যাই হোক 155K বা 1.5 মাইক্রোফ্যারাড এগুলা ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলে কিন্তু আপনার লস কিন্তু পাওয়ার লসটা অনেক কম করবে। তো মোটামুটি যাই ছিল সবই আপনাদেরকে দেখাইছি, আর দেখানোর তেমন কিছু আছে বলে তো আমার মনে হয় না। তবুও তারপরও আপনারা এই যে এইভাবে নাট স্ক্রু না লাগিয়ে আপনারা সরাসরি তারের সাথে ঝালাই করে দেবেন রাং দিয়ে, তাহলে কিন্তু জিনিসটা অনেকটা মজবুত হবে। প্লাস আপনার মালটা যেখানে আপনার 2 বছর যাওয়ার কথা সেখানে 5-7 বছরও চলে যেতে পারে। আর সেই সাথে যিনি আইপিএসটা তৈরি করছে তারা আমার একটা জিনিস না বললেই নয়, যেমন এই যে কুলিং ফ্যানের জন্য যে অটোমেটিক যে সার্কিটটা করছে, এটা কিন্তু আসলে প্রশংসার দাবিদার। কারণ হলো এই নাতাশা আইপিএসে কিন্তু কুলিং ফ্যান কিন্তু দিন-রাত 24 ঘন্টা চলতে থাকে। তো সেক্ষেত্রে যে কুলিং ফ্যানের জন্য যে অটোমেটিক করা, এটাও কিন্তু আমার ভিডিও দেখেই করছে অবশ্য। তো এটি অটোমেটিক করার ফলে কী হবে, এই কুলিং ফ্যানটা কিন্তু আর দিন-রাত 24 ঘন্টা চলবে না, শুধুমাত্র চার্জিং টাইমে যখন ব্যাটারিটা চার্জ হবে সেই সময় হিটসিংটা গরম হয়। প্লাস কারেন্ট যখন চলে যায় আইপিএস মোড চলে তখন কিন্তু এই হিটসিংটা গরম হয়। তো এমত অবস্থায় আপনার কুলিং ফ্যানটা চালানোর প্রয়োজন হয়, তাছাড়া এই কুলিং ফ্যানের প্রয়োজন হয় না। তো এখানে কানেকশনটাও কিন্তু তাই করা হয়েছে, যখন কারেন্ট চলে যাবে সেই মুহূর্তে অ্যাক্টিভ হবে, আবার হলো যখন ব্যাটারিটা চার্জ হবে চার্জিং মুহূর্তে কুলিং ফ্যানটা অ্যাক্টিভ হবে। তো এইটা একটা ভালো কাজ ছিল। তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনাদের ফার্স্ট টাইম যেহেতু আমি লাইভে আসলাম, আপনারা মূল্যবান মতামত করছেন। তো যাই হোক, যদি আপনারা কিছু শিখতে পারেন অবশ্যই জানাবেন। আর এই কিভাবে কুলিং ফ্যানটা এটা অটোমেটিক করলাম, এটা যদি আপনারা শিখতে চান অবশ্যই আমারে জানান, কমেন্ট করেন। যদি আপনারা রিকোয়েস্ট করেন তাহলে হয়তো বা আমি আপনাদের সামনে নিয়ে আসবো কীভাবে অটোমেটিক কাজ করা হয়। তাছাড়া আপনারা ভালো করেই জানেন যে নাতাশা সার্কিটে কিন্তু কুলিং ফ্যান কিন্তু দিন-রাত 24 ঘন্টা চলে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সাথে পরবর্তীতে লাইভ স্ট্রিম আসার জন্য আমি অনুরোধ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।